আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন ইউনূসও নেই, তার অবৈধ সরকারও নেই, কিন্তু দেশি বিদেশি প্রেসক্রিপশনের নির্বাচনে তারা ঠিকই সংসদে ঢুকে পড়েছে, যদিও তাদের থাকার কথা ছিল জেলখানায়। মজার ব্যাপার হলো, মাস তিনেক আগেও ঢাকাস্থ মার্কিন দূতাবাসে তাদেরকে জামাই আদর করে নিয়ে গিয়ে পরামর্শ দেওয়া হতো দেশ দখলের। আর 2024 সালের জুলাই আগস্টে তো আমেরিকা যুক্তরাজ্য, জাতিসংঘ, সকল কূটনীতিকরা এই সন্ত্রাসীদের টাকা পয়সা, বাসস্থান, কাপড় চোপড় দিয়ে সহযোগিতা করেছে। পাকিস্তান দূতাবাস দিয়েছে স্নাইপার রাইফেল। কিন্তু এই মুহূর্তে ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর কেন যেন এনসিপির সঙ্গে বৈঠকের তারিখ দিয়েও বৈঠক বাতিল করেছেন। ও মজার ব্যাপার কি জানেন, পল কাপুরের সঙ্গে বৈঠক বাতিলের কারণেই কিনা জানি না, এই এনসিপির সন্ত্রাসীরা ভারতীয় দূতাবাসের কর্মকর্তার সঙ্গে হাসিতে ফেটে পড়তে পড়তে ইফতারি করছেন। ভাবা যায় কি হলো বলুন তো? দিল্লি না ঢাকা, দিল্লি দিল্লি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল জামায়াত ইসলামী। 2024 সালের জুলাই সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছিল জামায়াত ইসলামী এবং দলটির ঔরসজাত তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরবর্তীতে ইউনূসকে ক্ষমতায় বসিয়ে তারা নিজেরাই একটি কিংস পার্টি গঠন করে। সরকারি অর্থ, সুবিধা আর দেশের সেনাবাহিনীর নিরাপত্তায় দলটি বিগত 18 মাসের বেশি সময় ধরে কাজ করেছে, মূলত ইউনূস সরকারের ভাড়াটে মব বাহিনী হিসাবে। এই মব বাহিনীকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজনে ডাকা হয়েছে, তখন তারা রাত দুপুরে যমুনায় এসে হাজির হয়েছে, বিনিময়ে তাদেরকে অস্ত্র, অর্থ, ক্ষমতা সব দেওয়া হয়েছে। আবার যখন ভারতের বিরুদ্ধে প্রয়োজন হয়েছে, তখন তাদেরকে ভারতীয় হাই কমিশন দখলের জন্য রাস্তায় নামানো হয়েছে। সর্বোপরি এই মবকে দিয়ে ইউনূসের ভারত বিরোধী এজেন্ডা বাস্তবায়নে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে সারা দেশকে উত্তাল করে তোলা হয়েছিল। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি বা নাপা এই ভোল পাল্টানো নাটকীয়তা কেবল হাস্যকর নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির টেবিলে একটি দেউলিয়া সংগঠনের প্রতিচ্ছবি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের ঢাকা সফরকে কেন্দ্র করে এনসিপি যে উচ্চাশা পোষণ করেছিল, তা এই মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক এই শীর্ষ কর্মকর্তার সফরের মূল এজেন্ডা ছিল নিরাপত্তা সহযোগিতা, ইন্দো প্যাসিফিক কৌশল এবং দ্বিপাক্ষিক বাণিজ্য। সেখানে এনসিপির মতো একটি ভুঁইফোড় এবং উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত দলের স্থান না পাওয়াটা স্বাভাবিক ছিল। গত বৃহস্পতিবার সকাল 10টায় পূর্ব নির্ধারিত বৈঠকটি যখন কোনো কারণ ছাড়া বাতিল করা হয়, তখন এটি পরিষ্কার হয়ে যায় যে ওয়াশিংটন আর এই কিংস পার্টির কাঁধে হাত রাখতে চাইছে না। পল কাপুর, যিনি সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা বিশ্লেষণে একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব, তিনি সম্ভবত এনসিপির অতীত কর্মকাণ্ড এবং জুলাই পরবর্তী সময়ে তাদের ভয়ঙ্কর উগ্রবাদী জঙ্গি তৎপরতার বিশদ রিপোর্ট পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমেরিকার এই প্রত্যাখ্যান এনসিপির জন্য একটি বড় থাপ্পড়, যা তাদেরকে দিগ্ভ্রান্ত করে তুলেছে, লাথিও বলতে পারেন। অথচ এই এনসিপি কিছুদিন আগে ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিল। ফেলানী হত্যার 15 বছর পূর্তিতে গত 7ই জানুয়ারি গুলশান বারিধারা এলাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে তাদের আধিপত্যবাদ বিরোধী মার্চ এবং এখনো নগরবাসীর স্মৃতিতে দগদগে। আমরা ভুলে যাইনি, 7 সিস্টার দখলের ডাক দিয়েছিল হাসনাত আবদুল্লাহ সহ সার্জিস নাহিদও তাতে ছিল। সেদিন তাদের মুখে ছিল ইন্ডিয়া নো মোর, গোলামি না আজাদি এবং দিল্লি না ঢাকার মতো ভারত বিদ্বেষী স্লোগান। পুলিশি বাধার মুখে কাঁটাতারের সামনে দাঁড়িয়ে তারা ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল যে বাংলাদেশে ভারতের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং এনসিপি ঘরানার নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তারা যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল, তা ছিল সরাসরি দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক ছিন্নের পায়তারা। হাদির মৃত্যুকে কেন্দ্র করে হাসনাত আবদুল্লাহর মতো নেতারা প্রকাশ্য জনসভায় ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। সার্জিস আলমের মতো নেতারা আলটিমেটাম দিয়েছিলেন ভারতীয় হাইকমিশন বন্ধ করে দেওয়ার।
এই যে উগ্র আস্ফালন, এর পুরোটাই ছিল তৎকালীন ইউনূস সরকারের প্রচ্ছন্ন মদদে। সরকার প্রধানের প্রেস উইং থেকে হাদির মৃত্যুর খবর প্রচার এবং তার চিকিৎসার ব্যয়ভার বহন করা প্রমাণ করে যে এই ভারত বিদ্বেষী গোষ্ঠীটি ছিল সরকারের পালিত লাঠিয়াল বাহিনী বা মব বাহিনী। কেন ভারতের প্রসঙ্গ এখানে টানলাম আমেরিকার প্রসঙ্গে কথা বলতে গিয়ে? কারণ খবর শোনা যাচ্ছে যে ভারতীয় হাইকমিশনের সঙ্গে এনসিপির যোগাযোগ হয়েছে। এনসিপি নেতারা ভারতীয় হাইকমিশনের সাথে তাদের যোগাযোগ বৃদ্ধি করার প্রথম পদক্ষেপ হিসাবে ভারতীয় হাইকমিশনকে দাওয়াত দিয়েছে তাদের ইফতার পার্টিতে। বিরাট টাকা খরচ করে এই নবগঠিত দলটি গুলশানের 5 তারকা হোটেলে ইফতার পার্টির আয়োজন করেছে এবং সেখানে সকল দূতাবাসের প্রধানদের সঙ্গে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকেও দাওয়াত দেওয়া হয়েছে এবং ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে যিনি এসেছিলেন তার সঙ্গে তাদেরকে হাসতে হাসতে ইফতার করতে দেখা গেছে এবং আলাদা করে তারা কথা বলেছেন। রাজনীতির পাশা উল্টে যেতে আসলে সময় লাগে না। যে ভারত বিরোধী সেন্টিমেন্টকে পুঁজি করে এনসিপি মাঠ গরম করেছিল, সেই ভারতের দূতাবাস কর্মীদেরকে নিয়ে ইফতার পার্টি করা এটা নির্লজ্জতা। মার্কিন যুক্তরাষ্ট্র যখন মুখ ফিরিয়ে নিল তখন অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তাদের তথাকথিত আদর্শিক শত্রু ভারতের দরজায় তারা কড়া নাড়ছে। এখন পল কাপুরের বৈঠক বাতিলের ঘটনাটি কেবল একটি শিডিউল বিপর্যয় নয়, এটি একটি বার্তা। বার্তাটি হলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র এখন আর বাংলাদেশে কোনো জঙ্গিবাদী মব ভিত্তিক রাজনৈতিক শক্তিকে প্রশ্রয় দিতে ইচ্ছুক নয়। জুলাই আগস্টের ঘটনা প্রবাহে পশ্চিমা বিশ্ব হয়তো সাময়িক সুবিধা বা ভুল তথ্যের ভিত্তিতে এদের সমর্থন দিয়েছিল, কিন্তু দীর্ঘমেয়াদে রাষ্ট্র ক্ষমতায় বা অংশীদার হিসাবে এদের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায়। পল কাপুরের মতো ঝানু কূটনীতিকরা বুঝতে পেরেছেন যে এনসিপির মতো দলগুলোর কোনো নিজস্ব রাজনৈতিক ভিত্তি নেই, এরা পরিস্থিতির সুবিধাভোগী এবং যখন যেমন তখন তেমন নীতিতে বিশ্বাসী। শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাটিকে পুঁজি করে এনসিপি এবং তাদের সমমনা গোষ্ঠীগুলো দেশে যে অরাজকতার সৃষ্টি করেছিল তা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। একদিকে তারা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, অন্যদিকে জামায়াত ইসলামী সহ কট্টরপন্থী দলগুলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। হাদির জানাজা বা দাফন নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে মাতামাতি দেখা গেছে তা ছিল নজিরবিহীন, কিন্তু এই আবেগের বেলুন ফুটতে শুরু করেছে যখন দেখা গেল যে আন্তর্জাতিক মোড়লরা আর তাদের পাশে নেই। ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের হুমকি দেওয়া নেতারা যখন সেই ভারতীয় হাইকমিশনের এই কর্মকর্তাদের সঙ্গে এসি রুমের ঠান্ডা হাওয়ায় ইফতার প্লেটে হাতে ছবি তুলেন, তখন তাদের রাজনৈতিক সততা নিয়ে প্রশ্ন তোলা বাহুল্য। এটি প্রমাণ করে যে তাদের ভারত বিরোধিতা বা জাতীয়তাবাদী চেতনা ছিল নিছক লোক দেখানো। ক্ষমতার প্রয়োজনে অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা যে কোনো সময় যে কারো কোলে উঠতে প্রস্তুত। ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতাদের এই ইফতার এবং হেসে হেসে গড়িয়ে পড়ার ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর সকলেই বলতে শুরু করেছেন যে এই নেতারা না কিছুদিন আগে দিল্লি না ঢাকা ঢাকা বলে ভারতীয় দূতাবাস আক্রমণের নেতৃত্ব দিয়েছিল, আর আজকে যখন তাদের এক সময়কার মদতদাতা আমেরিকা তাদের সন্ত্রাসী অতীতের জন্য দেখা সাক্ষাৎ পর্যন্ত করছে না, তখন বুঝতে হবে যে সময় ঘুরে গেছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় এসেছেন, যিনি বিখ্যাত হয়েছেন তার জঙ্গিবাদ বিরোধী গবেষণা, বক্তব্য এবং লেখনের জন্য। তার পক্ষে নিশ্চয়ই জেনে শুনে এই জুলাই জিহাদিদের সঙ্গে বৈঠক করা সম্ভব নয়, তাই না? তাই কোনো কারণ দর্শানো ছাড়াই মার্কিন দূতাবাসের পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল হয়েছে, আর ভারতীয় দূতাবাসের কর্মীদেরকে আমন্ত্রণ জানিয়ে ইফতার খাইয়ে বুঝিয়ে দিচ্ছে যে এনসিপি যে থুতু তারা ফেলেছিল এই কয়েক মাস আগেই, সেই থুতুই তারা এখন 2 হাতে নিজের মুখে মাখতে বাধ্য হচ্ছে। রাজনীতি ঘুরে গেছে, জুলাই সন্ত্রাসীদের বিচার এখন সময়ের অপেক্ষা মাত্র। পল কাপুর বা মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সঙ্গে কোনো আলাদা খাতির হয়ে গেছে এখন আওয়ামী লীগকে এনে তারা ক্ষমতায় বসিয়ে দিতে চায়। আওয়ামী লীগের প্রতি তাদের বার্তাটা সেটা নয়, কিন্তু আওয়ামী লীগকে যে ইতিবাচক বার্তাটা ট্রাম্প প্রশাসন দিয়ে আসছে সেটা হচ্ছে যেহেতু তারা কিছুতেই বাংলাদেশে ইসলামী চরমপন্থার বিকাশ চায় না, কাজেই তারা চায় আওয়ামী লীগকে একটা সক্রিয় বিরোধী দলের ভূমিকায় বাংলাদেশের রাজপথে।
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা। তিনি ঢাকা সফরে আসবার আগে এবং তিনি ঢাকা ছেড়ে যাবার পরে যে আলোচনাটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে পল কাপুর ঢাকায় এলেন, ঢাকায় এসে কি তার আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হলো? এটা কি বাস্তবে সম্ভব? আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে তিনি একটা স্পষ্ট অবস্থান নেবেন, এই জল্পনা কি শুধুই একটা জল্পনা মাত্র, নাকি তিনি রাজনীতিতে এমন কোনো স্পষ্ট বার্তা দিয়ে গেছেন? পল কাপুর কি সত্যি বাংলাদেশের রাজনীতি কোন পথে হাঁটবে সে বিষয়ে কোনো নাক গলাতে এসেছিলেন বা পরামর্শ জানিয়ে দিতে এসেছিলেন, নাকি তার এই সফর শুধুমাত্রই বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যে ছিল? কারণ মার্কিন প্রশাসনের আসলে বাণিজ্য বৃদ্ধি ছাড়া আর কোনো দিকে নজর নেই। এই আলাপগুলোই ঘুরে ফিরে আসছে। দেখেন, পল কাপুরের ঢাকায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে এই সময়ে আসবার প্রয়োজন ছিল তা ভাবাটার কোনো তেমন কারণ নাই। কারণ ইউনূস সরকার, এই নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগেই, নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক বাণিজ্য চুক্তি করে ফেলেছে যেখানে যার আওতায় বাংলাদেশকে একেবারে গম থেকে শুরু করে বোয়িং বিমান থেকে শুরু করে প্রতি বছর $100 কোটি জ্বালানি সবকিছুই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য ক্রয় বৃদ্ধিরও প্রতিশ্রুতি সেখানে আছে। কাজেই এই মুহূর্তে বাণিজ্য চুক্তিটা মানে আরো কি করে বাড়ানো যায় সেজন্য পল কাপুরের এই সফরটি করার কোনো দরকার ছিল না। দেখেন, সারা পৃথিবীতে তারা রাজনীতিতে নাক গলায় কেন? আওয়ামী লীগ সরকারকে নিয়ে মার্কিন প্রশাসনের মূল আপত্তির জায়গা কোথায় ছিল? মার্কিন প্রশাসন শেখ হাসিনা সরকারকে বছরের পর বছর সামরিক ক্রয় চুক্তি করতে বলেছে। শেখ হাসিনা সরকার জিসোমিয়া আকসা চুক্তি করতে রাজি হয় নাই। মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারকে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই এলএনজি সহ সকল জ্বালানি কিনতে বলেছে। শেখ হাসিনা সরকার তাতেও বাগড়া দিয়েছে। এমনকি যে সেন্ট মার্টিন দ্বীপ সহ নানা জায়গায় অবাধে চলাচল কিংবা ঘাঁটি তৈরি এসব বিষয়েও মার্কিন যুক্তরাষ্ট্র আর আওয়ামী লীগ সরকারের মধ্যকার বিরোধ নিয়ে শেখ হাসিনা নিজেই প্রকাশ্যে বহুবার কথা বলেছেন। কাজেই এই যে দেশে দেশে রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত নাক গলায় এ কারণে যে তারা মনে করে যে রাজনীতিটা এমন হতে হবে যেটা তাদের বাণিজ্যের পরিবেশকে নির্বিঘ্ন করবে, কোনো রকম ঝামেলা হবে না। এবং সে কারণেই এখন তাদের আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আগ্রহ। কারণ মনে করে দেখেন, 2025 এপ্রিলে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে ইসরায়েলি মার্কিন পণ্য বর্জন শুরু হলো। ইসরায়েলি মার্কিন প্রতিষ্ঠানের নামে নানা প্রতিষ্ঠানে মানে বাটা, কেএফসি সকল প্রতিষ্ঠানে ভয়াবহ ভাঙচুর লুটপাট ঘটলো। আর এবার মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যখন ইরানে এত বড় হামলা চালিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করে ফেলেছে, তখন বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো চুপ, বাংলাদেশের বিপ্লবী তরুণ নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি চুপ, এমনকি বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি তারা ইরানের ওপর যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটা অন্যায় হামলা চালিয়েছে সে কথাটা তাদের বিবৃতিতে উল্লেখ পর্যন্ত করতে ভয় পেয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রতিনিধি বাংলাদেশে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি চান যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা থাকবে না, অবাধে মার্কিন পণ্য বিক্রি করা যাবে, এবং কোনোভাবেই জঙ্গিবাদ উগ্রবাদের বিকাশের মাধ্যমে পরিস্থিতিটাকে এমন অস্থিতিশীল করে তোলা যাবে না যেই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সম্ভাবনা গড়ে উঠেছে এই চুক্তিটার মাধ্যমে, সেই চুক্তিতে কোনো বাধা সৃষ্টি হয়। সেই বার্তায় তিনি সুস্পষ্টভাবে পল কাপুর মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যখন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল এবং বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন, তখন দুদলকে এ বার্তা দিয়েছেন। জামায়াতে ইসলামী আজকে বাদ জুমাও কিন্তু বাইতুল মোকাররম
অডিটোরিয়ামের উত্তর গেটে দুই উপদেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বটে, কিন্তু ইহুদি নাসারাদের বিরুদ্ধে কিংবা ইসরায়েলি মার্কিন হামলার বিরুদ্ধে কোনো সমাবেশ বিক্ষোভের ডাক তারা দেওয়ার সাহস করে নাই। কারণ পল কাপুর এই বার্তা তাদের স্পষ্টভাবে দিয়েছেন যে এই যে রোজার মাসে মার্কিন রাষ্ট্রদূত ঘুরে ঘুরে দোকানে দোকানে দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের খেজুর থেকে ট্যাং থেকে শুরু করে বিবিধ পণ্যের পসরা সাজানো হয়েছে, সেগুলোতে কোনো বাগড়া সৃষ্টি করা যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কোনো বিশেষ ঘৃণা বাড়ানো যাবে না এবং কোনোভাবে ইরানে হামলার ঘটনায় বা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের রাজপথ গরম করা যাবে না। জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে এর বাইরে তারা আরো যে বার্তা দিয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে কি কথা হয়েছে তাতেই কিন্তু সেটা পরিষ্কার। তারা বার্তা দিয়েছে সংসদে অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক ভূমিকা রাখতে হবে। মানে জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের বের হয়ে নিজেই বলেছেন যে পল কাপুর জিজ্ঞেস করেছেন, চিন্তা করেন বাংলাদেশের রাজনীতির কত খুঁটিনাটি নিয়ে তার আগ্রহ, যে জামায়াতে ইসলামী সংসদে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়ে কি ভাবছে। মানে ওই যে জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি মিলে বলছে যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় সংসদেই যাব না, সেই সুযোগ যে মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামীকে দিতে চায় না সে বার্তা পল কাপুর স্পষ্ট করেছেন। পল কাপুর বলেছেন যে ডেপুটি স্পিকার বিষয়ে কি ভাবছেন এবং সংসদে গঠনমূলক ভূমিকা রাখার বিষয়ে তারা কি ভাবছেন। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ কথা দিয়ে এসেছেন যে তারা সংসদে গঠনমূলক একটা ভূমিকা রাখবার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছেন। জামায়াতে ইসলামীর সাথে এই বৈঠকে আরেকটি যেই সুস্পষ্ট বার্তা পল কাপুর দিয়েছেন, যে বার্তার বিষয়ে খুব স্বাভাবিকভাবে কোনো তরফেই প্রকাশ্যে মন্তব্য করা হয়নি, সেটি হচ্ছে জামায়াতে ইসলামী যেন এই বিষয়টি নিয়ে আলাপ করে তাদের দলের ভেতরে যে আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ইউনূস সরকারের আমলে তাদের চাপে বলবৎ করা হয়েছে, সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে, বাংলাদেশে জবরদস্তির রাজনীতি, মবের রাজনীতি চলবে না। এবং পল কাপুরের তরফে এই যে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় খোলার পর বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি এমনকি বিএনপির নেতাকর্মীরা গিয়েও আবার পাল্টা হামলা অগ্নিসংযোগ করেছেন, আবার তালা লাগিয়েছেন আওয়ামী লীগের কার্যালয়ে, সেগুলো এ পরিবেশ, এ ধরনের কোনো অস্থিতিশীলতার পরিবেশ যে যুক্তরাষ্ট্র পছন্দ করছে না তাদের এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের বাণিজ্যিক স্থিতিশীলতার স্বার্থে, সেটা পল কাপুরের তরফে পরিষ্কার করা হয়েছে। এ বার্তা পরিষ্কার করতেই জামায়াতে ইসলামীর মিত্র 2024 আগস্টের যে পট পরিবর্তন, তাদের প্রধান যে প্রেরণক, যারা প্রধান মুখ, সেই জাতীয় নাগরিক পার্টি তরুণদের দলের সঙ্গে কিন্তু শেষ মুহূর্তে পল কাপুর তার বৈঠক বাতিল করেছেন। মানে এই একই দিনে বৃহস্পতিবারই মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতাদেরও সুযোগ পাওয়ার কথা ছিল মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে, কিন্তু পল কাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই বার্তা পরিষ্কার করতে চাওয়া হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে যে বাংলাদেশের তরফে এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোন রকম অস্থিতিশীলতা, কোন রকম মব বা জোর জবরদস্তির রাজনীতি একেবারেই মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করছে না। এবং এমন যে কোনো পরিস্থিতি হলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে যে একটা নির্বাচনের মাধ্যমে তারা যে সংসদে একটা শক্তিশালী অবস্থান পেয়েছেন, সেই শক্তিশালী অবস্থান থেকেও নেমে যেতে হতে পারে এবং নেমে যেতে হলে সেখানে সেই শূন্যস্থান পূরণের জন্য যথেষ্ট যোগ্য এবং তাদের চেয়ে শতগুণ শক্তিশালী রাজনৈতিক পক্ষ বাংলাদেশের রাজনীতিতে আছে এবং সেই রাজনৈতিক শক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র ফিরিয়ে আনতে আগ্রহী। বিএনপির সঙ্গে বৈঠকেও কিন্তু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর তরফে একই বার্তা দেওয়া হয়েছে যে বিএনপি যাতে এই বিষয়টি নিয়ে সক্রিয় হয়, যে ইউনূস সরকারের আমলে একটা অধ্যাদেশের মাধ্যমে
এই যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বেআইনিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই রাজনৈতিক দলটিকে ফিরিয়ে আনতে হবে রাজপথে, যাতে বাংলাদেশের রাজনীতিতে এই যে উগ্রবাদ চরমপন্থার বিকাশ ঘটেছে এবং একটা অস্বাভাবিক বিকাশ ঘটেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, তার মধ্যে একটা ভারসাম্য আনা যায়। বিএনপির নেতাকর্মীরা যাতে তৃণমূলে বা সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তনে কোনো ঝামেলা না করে এবং বাংলাদেশ জুড়ে মামলা হামলা করে যে বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীকে ভুয়া মামলায় জামিন না দিয়ে রাজনৈতিক মামলায় আটকে রাখা হয়েছে কারাগারে, তাদের যাতে জামিনের ব্যবস্থা করে সরকার, সে বার্তাও বিএনপির প্রতিনিধি দলকেও স্পষ্টভাবে দিয়েছেন পল কাপুরের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠকটা কোথায় অনুষ্ঠিত হয়েছে দেখেন, মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন থেকে ভার্চুয়ালি সে বৈঠক হয়ে থাকতে পারে, সে খবর যেমন জোরালো ভাবে আছে। কারণ মনে করে দেখেন, গত নভেম্বরে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচোয়ে যখন এলেন, যে হোটেলে বসে তিনি একের পর এক বৈঠক করছিলেন একটি দলের পর আরেকটি দলের সঙ্গে, সেই বৈঠকের ছবিগুলোর সঙ্গে তিনি কিন্তু অনলাইন একটি বৈঠকের ছবি দিয়ে তখন ব্যাপক জল্পনার সূচনা করেছিলেন এবং পরবর্তীতে জানা গিয়েছিল সেই অনলাইন বৈঠকটি তিনি করেছিলেন সজীব ওয়াজেদ জয়, মহিবুল হাসান চৌধুরী নফেলের মতো আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। কাজেই এ দফায় পল কাপুরের এই ভার্চুয়াল বৈঠকটি কি মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন থেকে বৃহস্পতিবারে ঢাকা থেকেই অনুষ্ঠিত হলো, নাকি দিল্লিতে, যেই দিল্লিতে তিনি কার সঙ্গে বৈঠক করেছেন সে বিষয়ে কিচ্ছু বিস্তারিত কোনো ভারতীয় সংবাদ মাধ্যমে জানা যায় না, কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতেও জানা যায় না। সেখানে তার বৈঠক হলো আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে, সেটা বলা মুশকিল। তবে পল কাপুর বা মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সঙ্গে কোনো আলাদা খাতির হয়ে গেছে এখন, আওয়ামী লীগকে এনে তারা ক্ষমতায় বসিয়ে দিতে চায়, আওয়ামী লীগের প্রতি তাদের বার্তাটা সেটা নয়। কিন্তু আওয়ামী লীগকে যে ইতিবাচক বার্তাটা ট্রাম্প প্রশাসন দিয়ে আসছে সেটা হচ্ছে, যেহেতু তারা কিছুতেই বাংলাদেশে ইসলামী চরমপন্থার বিকাশ চায় না, কাজেই তারা চায় আওয়ামী লীগকে একটা সক্রিয় বিরোধী দলের ভূমিকায় বাংলাদেশের রাজপথে, এবং সেই সূত্র মিলিয়েই এই বার্তাটা পরিষ্কার যে কেন বারবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত কয়েক মাস ধরে এবং বিশেষভাবে নির্বাচনের আগে এবং পরে সরাসরি তারেক রহমানের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন যে তার দল প্রস্তুত বাংলাদেশে একটা সক্রিয় বিরোধী দলের ভূমিকা পালন করতে, যাতে বাংলাদেশ বিপজ্জনক উগ্রবাদের দিকে চলে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। কাজে আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্র ঠিক সেই ভূমিকায়, একটা সক্রিয় বিরোধী রাজনৈতিক দলের ভূমিকায় বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ফেরত চায়, এবং পল কাপুরের সঙ্গে ভারতে যেই কর্মকর্তাদের বৈঠক হয়েছে তারা পল কাপুরকে ঠিক সেই বার্তাটাই দিয়েছেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে, বাংলাদেশে উগ্রবাদের বিকাশ ঠেকাতে, বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকে যে জঙ্গি চরমপন্থীরা জামিন পেয়ে প্রকাশ্যে সংগঠিত হচ্ছেন তাদেরকে এক রকমের দমন এবং মোকাবেলার মুখোমুখি করতে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগের ফিরে আসাটা নিশ্চিত করা জরুরি।